আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার অনেক দর্শক আমাকে কমেন্ট করেন যে আমি সবসময় হতাশাজনক ভিডিও করি এবং হতাশার খবরগুলো দিই, খুশির কোনো সংবাদ দিই না। তাই দুইটা খুশির সংবাদ দিচ্ছি। একটা হচ্ছে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের যে ওপেন হার্ট সার্জারিটা হয়েছে এটা সফলভাবে হয়েছে এবং তিনি এই মুহূর্তে আইসিইউতে আছেন। পরশুদিন সম্ভবত ওনাকে বেডে দিয়ে দেওয়া হবে এবং তিনি 1 সপ্তাহ হাসপাতালে থাকবেন এবং 21 দিনের মধ্যে তিনি আবার সেই ভাষণ দিতে পারবেন, মানে রাজনৈতিক যে বক্তব্যগুলো তিনি দেন এগুলো দিতে পারবেন। এটা অবশ্যই জামাত সমর্থকদের জন্য অবশ্যই খুশি সংবাদ এবং আমিও খুশি। আর অন্যটি হচ্ছে জুলাই যে ঘোষণাপত্র, যেটা নিয়ে এত মত দ্বিমত এবং মনে হচ্ছিল যে জামাত, বিএনপি এবং এনসিপির মধ্যে এটা নিয়ে মারাত্মক দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কিন্তু এই জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনোটা দল ঐক্যমতে পৌঁছেছে এবং জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে। এটা জামাত, বিএনপি এবং এনসিপির জন্য খুশির সংবাদ। এখন আসি মূল আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে কিছু আলোচনা করে রাখা উত্তম। সেটা হচ্ছে ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে এটা বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগবিহীন হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেভাবে তারা নির্বাচনগুলো করেছে, জাতীয় পার্টিকে বিরোধী দল রেখে, সেই নির্বাচনে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বা আওয়ামী লীগের যারা সমর্থক ছিল বা জাতীয় পার্টির যারা সমর্থক ছিল তারাও জানতো যে সত্যিকার অর্থে এই জাতীয় পার্টি প্রধান বিরোধী দল ছিল না, তারা সরকারি বিরোধী দল ছিল। আর এই কারণে আওয়ামী লীগের সমর্থক যারা ছিল বা আওয়ামী লীগের যারা ভোটার ছিল তারাও কিন্তু এইসব নির্বাচনগুলোতে ভোট কেন্দ্রে যায়নি। আবার জাতীয় পার্টির যারা সমর্থক এবং ভোটার ছিল তারাও কিন্তু সেভাবে ভোট কেন্দ্রে যায়নি। এখানে ব্যবধানটা ছিল অনেক। এখানে কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে যে ভোটের যে ব্যবধান বা বিরোধী দল হওয়ার বা আওয়ামী লীগকে জাতীয় পার্টি চ্যালেঞ্জ করতে পারবে সেরকম সক্ষমতা জাতীয় পার্টির ছিল না এবং সবাই ধরে নিয়েছিল যে অনায়াসে আওয়ামী লীগ জিতে যাবে। এখানে কোনো সন্দেহ ছিল না এবং নির্বাচনের আগেই নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় যাচ্ছে এবং জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হচ্ছে। কিন্তু আগামীতে যে নির্বাচনটা হবে এটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট এবং সেই নির্বাচনটা জনগণের কাছে অতীতের মতো হবে বলে মনে হচ্ছে না। এর কারণ হচ্ছে, যদিও ম্যাক্সিমাম মানুষ মনে করে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু বাংলাদেশে যারা জামাত সমর্থন করেন বা জামাত সমর্থক যারা আছে তাদের মধ্যে বড় একটা অংশ মনে করে যে জামাত ক্ষমতায় যাওয়া সম্ভব বিএনপিকে পরাজিত করে। এখন এই যে একটা মানসিকতা, এই মানসিকতাটা আগামী নির্বাচনটা অনেকটা সুন্দর করে তুলবে। মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেরকম নির্বাচন হয়েছিল এরকম হবে না। এখানে জামাত সমর্থকরা অবশ্যই জিতার জন্য তারা ভোট কেন্দ্রে যাবে এবং বিএনপি সমর্থকরাও জিতার জন্য ভোট কেন্দ্রে যাবে। মানে নির্বাচনের যে প্রকৃত লড়াই এবং নির্বাচনের যে সৌন্দর্য, এটা আওয়ামী লীগবিহীন নির্বাচনেও থাকার সম্ভাবনা রয়েছে। হয়তো সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি স্বতন্ত্র প্রার্থী দেয় তাহলে সেটা পুরোপুরি সাকসেস হবে। যদি আওয়ামী লীগ সমর্থকরা না যায় হয়তো কিছুটা ভিন্ন রকম থাকবে, কিন্তু আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো ছিল, যেরকম নিরামিষ নির্বাচন ছিল, যে মানুষের যে আগ্রহ ছিল না, বা আওয়ামী লীগের সমর্থক এবং জাতীয় পার্টির সমর্থকদের মধ্যেও যেরকম আগ্রহ ছিল না সেরকম হবে না। এখানে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকবে। এখন জামাতকে এগিয়ে রাখলে বা জামাতের সফলতার কথা বললে বিএনপির সমর্থকরা অনেকেই রাগান্বিত হন। বাস্তব সত্য হচ্ছে, যদি জামাত যদি শক্তিশালীভাবে বিএনপির প্রতিদ্বন্দ্বী না হতে পারে তাহলে এইসব নির্বাচন বা এরপরে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে সেই নির্বাচনগুলোও ঠিক আওয়ামী লীগ আমলের নির্বাচনের মতো হবে। তাই আমি মনে করি জামাত যে শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে
এবং মনস্তান্ত্রিকভাবে তারা জিতার জন্য যে লড়াইটা করছে, এটাকে অবশ্যই বিএনপি সমর্থক যারা রয়েছেন এবং জামাত সমর্থক যারা রয়েছেন তাদের অবশ্যই সাধুবাদ জানানো উচিত, আমি এটা মনে করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিএনপি সমর্থকরা রেগে যান এবং খুব তুচ্ছ ভাষায় জামাতকে সমালোচনা করেন। বিএনপি সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, এটা নিশ্চিত থাকতে পারেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে নির্বাচন হয়েছিল, নির্বাচনের আগেই জয় পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল, সেরকম নির্বাচন হবে না। এবং আমি এটা এখনও বিশ্বাস করি যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে, কিন্তু এরকমভাবে ক্ষমতায় আসবে না যে একেবারে 250 আসন, 260 আসন, মানে 200-র অধিক আসন নিয়ে বিশাল বড় ব্যবধানে জিতে যাবে এবং নির্বাচনের আগেই তাদের জয় নিশ্চিত হয়ে যাবে, এরকম হবে না। এটা নিশ্চিত ধরে রাখতে পারেন। হয়তো 180, 90, 160, 150, 51, 52 এটার মধ্যেই থাকবে। এবং যারা জামাতকে তুচ্ছ ভাষায় কথা বলেন, বিএনপি সমর্থকরা, আমার এই কথাগুলো থেকে যাবে, আপনারা আপনাদের ডায়েরিতে লিখে রাখতে পারেন। একেবারে সর্বনিম্ন হলেও ইসলামিক জোট 100 আসনের কাছাকাছি আসন পাবে, এটা ধরে রাখতে পারেন। তো আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ইমোশনাল যে রাজনীতি, এই রাজনীতিটা বিএনপি এবং জামাত শুরু করেছে, কিন্তু কোন দলটা এগিয়ে। যেমন জামাত আমির ডক্টর শফিকুর রহমান তার বড় একটা অপারেশন হওয়ার পরেও তিনি দেশের চিকিৎসার উপর আস্থা রেখে তিনি দেশে চিকিৎসা নিচ্ছেন। এখন একটু চিন্তা করেন, জামাত আমিরের টাকা পয়সার অভাব নেই এবং তিনি নিজেও একজন ডাক্তার, অবশ্যই এটা অনেক বড় স্যাক্রিফাইস করেছেন উনি। বলতে পারেন এটা ইমোশনাল রাজনীতি, এটা আমিও নিশ্চিতভাবে বিশ্বাস করি, এটা ইমোশনাল রাজনীতি। এখন জামাত আমিরের এই কর্মকাণ্ডে পুরো বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে জামাত আমির কতটা ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি কতটা দেশপ্রেমের নমুনা দেখিয়েছেন। ঠিক তার পরপর বিএনপির পক্ষ থেকেও আরেকটা ইমোশনাল রাজনীতি অবশ্যই হয়েছে, সেটা হচ্ছে লন্ডনে তারেক রহমান সাধারণ জীবনযাপন করছেন এবং সাধারণ বাসে বা লোকাল যে বাস, ওই বাসে তিনি যাতায়াত করছেন। এই ছবিটাও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বলতে পারেন যে রাজনীতির যে সৌন্দর্য সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এটাকে আমি ইতিবাচক দেখছি। কিন্তু এখানে একটা জিনিস আমি দেখেছি যে বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা ডক্টর শফিকুর রহমানের এই ঘটনার নিচে নেগেটিভ কমেন্ট করেছেন, আবার জামাতের সমর্থক যারা তারা আবার তারেক রহমানের সেই ছবিগুলোর নিচে বা ভিডিওর নিচে হাহার ইট দিয়েছেন। বাস্তবিক অর্থে আগামীতে যে রাজনীতি এটা কিন্তু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হবে, এটা নিশ্চিত। হয়তো অনেকেই বলতে পারেন কত % লোক আসলে সোশ্যাল মিডিয়ায় থাকে। নিশ্চিত ধরে রাখতে পারেন 50-এর নিচে প্রায় ম্যাক্সিমাম মানুষ এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। হয়তো তারা রাজনীতির খোঁজখবর সবাই রাখে না, কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আজ থেকে 10 বছর পর দেখবেন যারা এখন 50-এর ঊর্ধ্বে বা 60-70 বয়স যাদের, এরা কিন্তু থাকবে না বা এদের সংখ্যা অনেক কমে যাবে। তখন কিন্তু পুরো জাতি কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাবে। তাই আগামীর রাজনীতি হবে সোশ্যাল মিডিয়া নির্ভর। এই যে দুই দলের যে ইমোশনাল যে রাজনীতিগুলো হচ্ছে, এটাকে আমি সবসময় পজিটিভভাবে দেখি এবং রাজনীতির সৌন্দর্য এটাই। এক দলের নেতাকর্মীরা আরেক দলের উপর এই সরাসরি ছড়াও হবে, মারামারি করবে, এখানে প্রাণহানি ঘটবে বা তারা ইনজোর্ড হবে, এটা রাজনীতির সৌন্দর্য না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি যতই গুতাগুতি করেন আর যা কিছু করেন, এটাকে যদি সবাই যদি পজিটিভভাবে দেখে এবং রাজনীতির সৌন্দর্য হিসেবে যদি দেখে, তাহলে ভবিষ্যতে এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম হবে। এখানে কারো কোনো ক্ষতি হবে না বা কোনো প্রাণহানির সংখ্যা থাকবে না। এবং আমি মনে করি যে আগামী নির্বাচনের যে মনস্তান্ত্রিক
যে ইমোশনাল যে রাজনীতিগুলো হওয়া দরকার, দুই দল সমানভাবে করে যাচ্ছে এবং আগামীতে এর সংখ্যা আরও অনেক বেশি দেখবেন। এই ইমোশনাল রাজনীতিগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি দেখবেন। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে দুইটা দল যে ইমোশনাল রাজনীতিটা করেছে, এই রাজনীতিতে কে এগিয়ে, ডক্টর শফিকুর রহমান নাকি তারেক রহমান? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।